নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আইএমডির এক্সেপশনালি হেভি রেইনফল সতর্কতার 12 ঘন্টার মধ্যেই অক্টোবরের প্রথম সপ্তাহে 6 ঘন্টা মাত্র মুষলধারে বৃষ্টি। দার্জিলিং প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো। অন্যদিকে ছুটি আর বেশি হাতে নেই। ভাবছি কি করা যেতে পারে। আচ্ছা, পাহাড়ে তো বহু মানুষ থাকেন, তাদের রুজি রুটি, জীবনযাপন সবকিছু ওই পাহাড়েই। এসব কি ভাবছি। আচ্ছা, একটু ফোন করে তো দেখা যেতে পারে। কাকে আবার? স্বপ্না তামাংকে। ভাবছেন স্বপ্না তামাং আবার কে? হ্যাঁ, ইনি হলেন জৌবাড়ির একমাত্র হোমস্টে ওনার স্বপ্না তামাং। স্থানীয়রা তাকে স্বপনা তামাং নামে ডাকেন। নেপাল সহ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জৌবাড়ি নামে অনেকগুলি টুরিস্ট স্পট রয়েছে। এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটি অফবিট গ্রাম জৌবাড়ি। উত্তরবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ ও অদ্ভুত স্থানগুলির মধ্যে জৌবাড়ি অন্যতম। ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত রডোডেনড্রন বন এবং মনোরম হিমালয়ের দৃশ্যে ঘেরা জৌবাড়ি গ্রামটি সিঙ্গালীলা রেঞ্জের টমলিংয়ের ঠিক পরে একটি অদ্ভুত গ্রাম। এই সংক্ষিপ্ত সহজ হাইকিং তাদের জন্য উপযুক্ত যারা বিশৃঙ্খলা থেকে বাঁচতে এবং একটি খাঁটি হিমালয় গ্রামীণ জীবন উপভোগ করতে চান। জনবহুল ট্রেকিং গন্তব্যের বিপরীতে জৌবাড়ি একটি শান্তিপূর্ণ এবং ধীর ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে, যা প্রকৃতিপ্রেমী শিশু ও বয়স্ক সদস্যদের পরিবার এবং হিমালয়ের সাথে পরিচিত হতে চাওয়া নতুনদের জন্য একেবারেই আদর্শ। সাধারণ পর্যটন কেন্দ্রগুলোকে যদি একটু এড়িয়ে যেতে চান, তাহলে জৌবাড়ি আপনার কাছে অসাধারণ। এখনও তুলনামূলকভাবে জৌবাড়ি অপ্রকাশিত, যা ট্রেকিং এবং প্রকৃতিতে হাঁটার জন্য এটি উত্তরবঙ্গের সবচেয়ে অসাধারণ স্থানগুলির মধ্যে একটি। হিমালয় গ্রামে থাকুন, স্থানীয় নেপালি পরিবার দ্বারা পরিচালিত আরামদায়ক হোমস্টেতে থাকুন, ঐতিহ্যবাহী খাবার, উষ্ণ আতিথেয়তা এবং সাংস্কৃতিক নিমজ্জন উপভোগ করুন, যা আপনি হোটেল ভিত্তিক ভ্রমণে পাবেন না। মনমোহিনী দৃশ্য, বন এবং ছোট ছোট জনবসতিতে ঘেরা সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করুন এবং হিমালয়ের সাথে পরিষ্কার নীল আকাশের নিচে হাঁটুন, যেখানে আপনার সঙ্গী থাকবে নিখুঁত ছোট্ট বিরতি। কটেজের সামনেই রয়েছে একটি রাস্তা, যেটি দেখেই মনে হবে ঘাসের গালিচা বেছানো, আর রাস্তার ওপারে রয়েছে পাহাড়ের ঢালে স্কোয়াশ বাগান। এই ঢালের পরেই রয়েছে স্রোতস্বিনী মেজুয়া নদী, যার গর্জন আপনি এখানে দাঁড়িয়েই অনুভব করতে পারবেন। শোঁ 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 আওয়াজ করে এই নদী বয়ে চলেছে সারাদিন। এই রাস্তা দিয়ে আপনি একটু এগোলেই দেখতে পাবেন স্থানীয় কমিউনিটি হল। ছোট্ট এই গ্রামটিতে যে 20-25টি ঘর রয়েছে, সেই সমস্ত ঘরের পারিবারিক যে কোনো অনুষ্ঠান এই কমিউনিটি হলেই সম্পন্ন করা হয়ে থাকে। রাতে শুরু হয়ে যায় সামনের পাহাড়ে আলোর খেলা, যা সাধারণ ক্যামেরায় বন্দি করা খুব কঠিন। সন্ধ্যায় কখনো কখনো পপকর্ন, কখনো কখনো পকোড়া সহযোগে চা। আমরা পেলাম আবার চপ সহযোগে চা। উপরি পাওনা হলো চপের সাথে স্থানীয় আচার।
আগে ধারণা ছিল স্কোয়াশ গাছ এবং স্কোয়াশ খাওয়া যায়। এখন আবার দেখা গেল রাত্রেবেলা আমাদের ডিনারের সঙ্গে দেওয়া হলো স্কোয়াশের মূলের তরকারি। রাত্রে ডিনারের সঙ্গে স্কোয়াশ মূলের তরকারি, ডাল, স্যালাড এবং নেপালি কায়দায় তৈরি চিকেন কষা, সঙ্গে পাঁপড় ভাজা। সকালবেলায় রোদ্দুর যখন পাহাড়ের চূড়া ছুঁল, তখন এক পলকে যেন সবকিছু সুবর্ণ রঙে রাঙিয়ে গেল। এ সময় মনে হলো একটু যেন ঘাসের ওপর খালি পায়ে পদচারণা করি, এবং সেটাই করলাম। সবুজ টিনের তৈরি রান্নাঘরটি বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে। যোগুবাড়ি বা জৌবাড়ির হোমস্টেটির রান্নাঘর হলো বিশেষ আকর্ষণ। চায়ে চুমুক দিতে দিতে রাতে অথবা দিনে ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। পাহাড়ের যত্রতত্র ছড়িয়ে রয়েছে ওয়াইল্ড অর্কিড এবং ভয়া। যে সময়ে আমরা এখানে এসেছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে। শিলিগুড়ি মিরিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জাতীয় সড়ক বিকল। বহু প্রাণহানি ঘটল। 1839 থেকে 2015 প্রায় 7টি দশকেই ছোটখাটো ভূমিধস ও বন্যায় আঘাত হেনেছে। 1968 সালে ভয়াবহ বন্যায় 1000-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। এবার ইতিহাসে যুক্ত হলো 2025 সালের নতুন অধ্যায়। এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ল। স্বপ্নাজি আগের রাতে জেনে নিয়েছিলেন সকালে আমাদের কি লাগবে। সেই অনুযায়ী দেওয়া হলো রুটি, স্কোয়াশ ভাজা, স্ক্র্যাম্বলড এগ এবং চা। 4 বেলা খাওয়া সহ থাকার জন্য এই হোমস্টেটিতে জন প্রতি 999 টাকা খরচ নেওয়া হচ্ছে, যা আমার কাছে আজকের দিনে খুব নগণ্যই বলে মনে হয়। লাঞ্চে দেওয়া হলো পাহাড়ি শাক ভাজা, ডিম কারি, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড সহ ভাত। সূর্যোদয় দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলাম। পাহাড়ের দিকে তাকিয়ে দেখি কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত পাহাড় সুবর্ণ আলোকের ছটায় আলোকিত হয়ে গেল। শিলিগুড়ি বা এনজেপি থেকে কম বেশি 87 থেকে 90 কিলোমিটার দূরত্ব এই গ্রামের। রিজার্ভ গাড়ি ভাড়া 3 থেকে 4,000 টাকা। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে শেয়ার গাড়িতেও আসতে পারেন, এতে খরচের সাশ্রয় হবে। এক্ষেত্রে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সুখিয়া, আর সুখিয়া থেকে মানেভঞ্জন, তারপর মানেভঞ্জন থেকে হোমস্টে। এক্ষেত্রে আমার মত, আপনারা হোমস্টে ওনারের সাথে কথা বলুন। মানেভঞ্জন থেকে হোমস্টে ল্যান্ড রোভার বা অন্য কোনো গাড়ি করে আসতে পারেন, যার ভাড়া 700 থেকে 800 টাকা।
ভালো লাগায় আরও আর এক রাত এখানে থাকলাম। রাত্রের খাবারে দেওয়া হলো পাহাড়ি চিকেন, পাহাড়ি ডাল, স্যালাড, পাঁপড় ভাজা ও স্কোয়াশের তরকারি। গ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেলাম, সেখানে দেখলাম স্কোয়াশ বাগান ও বুনো অর্কিডের সম্ভার। দূরে দেখলাম অপূর্ব পাহাড়ের শোভা। রান্নাঘরে হাতের কাজে ভরা রয়েছে একদিকের দেয়াল, যার বেশিরভাগ তৈরি অতিথিদের দ্বারা। প্রকৃতিকে রক্ষা করার বিষয়টি মাথায় রেখে সম্পূর্ণ হোমস্টেটি তৈরি হয়েছে। স্বপ্নাজি ইউকেলিলি বাজাতে খুব ভালোবাসেন, তাই অতিথিদের অনুরোধ ফেলতে পারলেন না। ভ্রমণের সব ধরনের অভিজ্ঞতা অল্প অল্প করে এই পর্বে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যেখানে মনে হবে স্কিপ করে যেতে পারেন। পাহাড়ের এই দিদি আমাদের সমস্ত লাগেজগুলিকে নিয়ে এক নিমেষেই সামনের দিকে এগিয়ে গেলেন। ভাইয়ের কেরিয়ার সহ স্বপ্নাজির পরিবারের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। স্বপ্নাজির মুখে শুনলাম ভাই নাকি পড়াশুনোর জন্য ঘর থেকে বিশেষ বেরোন না। প্রাকৃতিক দুর্যোগ না হলে এই রাস্তা দিয়েই একেবারে হোমস্টের সামনে গাড়ি চলে যাবার কথা ছিল। বেশ কিছু পাহাড়ি শর্টকাট অবলম্বন করে আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে।
হোমস্টে থেকে চিত্রে পর্যন্ত ট্রেকিং এর ব্যবস্থা করে দেন হোমস্টে ওনার নিজেই। চিত্রে যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়। ট্রেকিং এর ব্যবস্থা করে দেন হোমস্টে ওনার নিজেই। গা ছমছমে রহস্যময় ও শান্ত জায়গা চিত্রে। ঢেউ খেলানো একটা সবুজ ভ্যালি। শরীর ছুঁয়ে সর্বদা মেঘ ও কুয়াশা খেলা করছে। সামনেই রয়েছে লোয়ার চিত্রে। এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে যাদের নম্বর ও ডিটেল দেওয়া হলো। একটু হাঁটতেই এখানে কেমন যেন হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই ক্যামেরা ধরতেও অসুবিধে হচ্ছে। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। খুব মনে পড়ছে সুজন পাঠক তথা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড় চূড়ায় কবিতাটির কথা। নীড়ে ফেরা পাখি যবে, অস্ফুট কাকলি রবে, আকাশ সমান ভালোবাসা হে পাহাড়, আমি তোমায় দিলাম আজি তবে। খাঁচায় ভরা পাখির মতো পারতাম যদি আটকাতে, রেখে দিতাম আমার পাশে সেই ছোট্ট ঘরটাতে। মনে রেখো, এ দেখা যেন শেষ না হয়। বন্ধু বিদায়, বন্ধু বিদায়। এ বিদায় অনুভবে গভীর রবে।